হেই, কেমন আছো সবাই? আজকে নতুন একটা গল্পে সকলকে স্বাগত। 2025 সালে মুক্তিপ্রাপ্ত ডার্ক কমেডি থ্রিলার মারানা ম্যাস পরিচালনা করেছেন শিবপ্রসাদ। প্রধান চরিত্রে আমরা দেখি বেসেল জোসেফকে। চলচ্চিত্রটি আমাদের নিয়ে চলে এক রহস্যময় যাত্রায়, যেখানে একটি লাশ সহ একজন সিরিয়াল কিলার যে ইতিমধ্যে আরও 3টি খুন করেছে। আমরা বাসের একটি যাত্রা দেখতে পাই। এই বাসে আরও 3জন লোক সহ একটি মেয়েও আছে। চলছে তাদের যাত্রা। এই যাত্রার শেষ কোথায়? তারা কি পারবে এই সিরিয়াল কিলারকে শায়েস্তা করতে, নাকি তারাই মৃত্যু ফাঁদে যাবে আটকে? দেখতে হবে পুরো ভিডিওতে। আমি আছি মুভিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সাথেই। তো চলুন বকবক না করে গল্পের ভেতরে ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি টিভি শোতে বলা হচ্ছে একজন সিরিয়াল কিলারের কথা, যার নাম কারোর জানা নেই। পুরো পৃথিবীর কাছে সে বানানা কিলার হিসেবেই পরিচিত। শহরে একের পর এক হচ্ছে হত্যাকাণ্ড, আর প্রত্যেকটি হত্যার পরই লাশের মুখে একটি কলা পাওয়া যাচ্ছে। কে করছে এই খুন তা কারোরই জানা নেই। গল্পের সিন পরিবর্তন হতেই আমরা দেখি রাতের অন্ধকারে রাবার বাগানে স্কুটি করে যাচ্ছে এক ব্যক্তি, চোখে মুখে রহস্যের হাসি। বাগানের ভেতর একটি কটেজ দেখা যাচ্ছে। লোকটি সেই কটেজেই এসেছে। তার হাতে আমরা দেখতে পাই বেশ কিছু কলা। একটু দূরেই সামনে এক বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় রাখা, তার চেয়াল থেকে রক্ত পড়ছে টপ টপ করে। লোকটি একটি হাতুড়ি হাতে কিছুটা এগিয়ে আসে বৃদ্ধর দিকে। বৃদ্ধ তখন প্রাণ ভিক্ষা চায় তার কাছে, কিন্তু বৃদ্ধের আকুতিকে উপেক্ষা করে এক বাড়িতেই বৃদ্ধের স্বর্গের রাস্তা দেখিয়ে দেয় সে। তারপর ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের মুখটাকে চিরে একটা কলা রেখে দেয় মুখের ভেতরে। মানসিকভাবে বিকৃত এই লোকটি যেন কল্পনাকেও হার মানাতে পারে, এতটাই ভয়ানক সে। পুরো শহর জুড়ে চলছে এই সিরিয়াল কিলারের চর্চা। টিভি চ্যানেল, মিডিয়া সহ পুরো শহরে যেন আতঙ্কের বিরাজ করছে। কে এই সিরিয়াল কিলার? তার টার্গেট শুধুমাত্রই কেন বৃদ্ধ? কেন সে বারবার বৃদ্ধ মানুষগুলোকে হত্যা করে চলছে? তার উত্তর কারোরই জানা নেই। মৃত্যুগুলোর পেছনে কি আদৌ কোনো রহস্য আছে? কেননা গত 2 সপ্তাহে 2 জনের মৃত্যু হয়েছে পরপর। আর পুলিশই বা কী করছে? সংবাদ চ্যানেলগুলো রীতিমতো টিআরপি কামাতে ব্যস্ত। তারা রীতিমতো টকশো অ্যারেঞ্জ করছে নানা রকম লোকজনকে দিয়ে। যেমন ধরুন, একটা টকশো চলছে যেখানে একজন সাইকিয়াট্রিস্ট সহ একজন সিরিয়াল কিলার অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছে। মানে সাইকিয়াট্রিস্ট আর সিরিয়াল কিলার দিয়ে তারা বের করার চেষ্টা করতেছে যে অন্য একজন সিরিয়াল কিলারের মোটিভ কী। এইটা কোনো কথা ভাই? কোন যুক্তিতে আরেকজন সিরিয়াল কিলারকে নিয়ে তুমি টকশো করতেছো? মানে যা তা চলতেছে শহরের ভেতরে। সন্ধ্যার ভেতর আমরা দেখতে পাই পুরো শহর যেন নিস্তব্ধতায় ঢেকে গেছে। নিউজের খবর আসে 70 বছরের একজন বৃদ্ধ তার নিজের ছেলেকেই হত্যা করে ফেলছে। হত্যার কারণ? বৃদ্ধ ভাবছে যে তার ছেলেই হয়তোবা সেই সিরিয়াল কিলার, এই জন্য নিজের জীবন বাঁচাতে ছেলেকে হত্যা করে ফেলছে। এরপর সিন শিফট হয়, আমরা পরিচিত হই গল্পের আরেকটি প্রধান চরিত্রের সাথে, নাম জেসি। আমরা দেখতে পাই জেসির বাবা বেশ চিন্তিত এত রাত করে সে বাড়ি ফেরার জন্য। জেসি ঘরে ঢুকতেই আমরা তার দাদির সাথে পরিচিত হই। বৃদ্ধ মহিলা বসে ড্রিঙ্কস করছে আর মহিলাদের রেসলিং খেলা দেখছে টিভিতে। ইভেন জেসির দাদি তাকে বলছে যে তোর একটা ফ্রেন্ড আছে লিউক, সে তো আমাকে ইনস্টাতে ফলো করছে, আমারও কি উচিত তাকে ফলো করা? তখন আমরা জানি যে জেসির সাথে আসলে লিউকের শুধু বন্ধুত্ব না, তাদের প্রেমের সম্পর্ক। জেসি তার দাদিকে থামিয়ে দেয় যে এবার বয়স হয়েছে, নিজের বয়সের দিকে তো তাকাও, আর কত এই সমস্ত জিনিস করবে। অন্যদিকে প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার থেকে কেসের তদন্তভার দেওয়া হয় ডিএসপি অজয় রামচন্দ্রকে। ইন্ডিয়াতে রীতিমতো হুল্লোড় পড়ে গেছে কে এই অজয় চন্দ্র। পরবর্তীতেই আমরা দেখি চৌকস অফিসার রামচন্দ্রকে। আমরা দেখি সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে, রীতিমতো বসে বসে সে কান্না করছে। পরে আমরা জানতে পারি তার কুকুর হারিয়ে গেছে বলে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। মানে এটা কোনো কথা? একটা কুকুরের জন্য সে আসামি ধরবে কি? সে রীতিমতো এখানে বসে কান্নাকাটি শুরু করছে। এদিকে বাইরে নিউজ রিপোর্টাররা নিউজ করছে অফিসার অজয় চন্দ্র সিরিয়াল কিলার ধরার আগেই মনোবিজ্ঞান সম্পর্কে বিস্তর ঘাটাঘাটি করতে ব্যস্ত। মূলত সে ইনভেস্টিগেশনের কাজের সূত্রপাতই এখানে এসেছে। একেই বলে ডেডিকেশন পুলিশের ওঝো ঠেলা। অজয় কান্নার চোখ লুকিয়ে সানগ্লাস পরে সিনা চওড়া করে বের হলো। রিপোর্টাররা তাকে ঘিরে ধরেছে, এই তদন্তের ব্যাপারে জানতে চায়। সে বলে তদন্ত চলছে, আপনাদের কাউকে যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। নিউজ চ্যানেলে এই খবরটা দেখছিল ব্যানানা কিলার নিজেও। সে 2 জন লোকের মাঝখানে বসে এই খবরটা দেখছে, আর তাতেই তার বেশ ফেটে গেছে। সে চারদিকে তাকিয়ে দেখে যে কেউ কি তাকে সন্দেহ করতেছে। ধুর, না, কেউ তাকে সন্দেহ করতেছে না।
বেশ হাঁপ ছেড়ে বাঁচে বেচারা। এর মধ্যে পাশের মহল্লা থেকে সন্দেহ তালিকায় এক যুবককে রেখে পুলিশকে ডাকে গ্রামবাসী। তাদের ধারণা এই ছেলে ব্যানানা কিলার হতেও পারে। পুলিশ সহ উৎসুক গ্রামবাসী তার বাড়িতে ঘেরাও করছে। এদিকে সে ফুল ভলিউমে গান ছেড়ে বডি বানাতে ব্যস্ত। সে রীতিমতো জিম করছে বাসায় বসে। পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে। হারামজাদা ঝাঁকানাকা ড্রেসে ফুল সোয়াগে বাইরে আসে, এমন ভাব নেয় যে বিশাল ভ্যালুয়েবল পারসন। সামনে লাখো ফ্যান, পুরো দস্তুর সে হাত পা নেড়ে সবাইকে ইশারা করতেছে। বেশ জাঁকজমক অবস্থা। আবার দেখি জুতায় ঘাস লাগাইছে। কেন ঘাস লাগাইছে? কারণ তার ঘাসে পা রাখতে ইচ্ছা, কিন্তু জুতা খুলতে ইচ্ছা নাই, তাই জুতার উপরেই ঘাস লাগাই দিছে। আমরা জানতে পারি এই চরিত্রর নাম লুকাচান, কিন্তু সে নিজেকে বেশ স্টাইল মেরে নিজের নাম পরিবর্তন করে রেখেছে লিউক। আমরা দেখতে পাই লিউক তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেছে জেলের উদ্দেশ্যে। আর একটু লক্ষ্য করলে দেখি যে লিউকের বাসার সামনে একটা ব্যানার লাগানো আছে, যেখানে উল্লেখ করা যে সে মূলত স্লোভাকিয়ায় যেতে চায় আর তার গ্রামবাসী যেন তাকে দান করতে পারে, সেখানে তাই একটা স্ক্যানার লাগানো। মানে বিশাল আলিশান ব্যাপার, উচ্চবংশীয় ফকির যাকে বলে। তার অবস্থা খারাপ, কিন্তু বিলাসিতা অনেক। তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার পর কিছু গ্রামবাসীও আসে থানায়, জিজ্ঞাসা করে কেন লিউককে গ্রেফতার করা হয়েছে। অফিসার টাইগার তখন জানায় যে গত সপ্তাহে লিউক ফেসবুকে পোস্ট করেছে সিরিয়াল কিলার মূলত জন্মায় না, সমাজ তাকে সিরিয়াল কিলার বানায়। বাহ! এছাড়াও পুলিশ ইন্সপেক্টর আরও জানায় যে গত সপ্তাহে এবং এই সপ্তাহে সে বেশ কিছু কলাও কিনে রেখেছে তার বাসায়, আর কলাগুলো তার বাসায়ও পাওয়া গেছে। তার মানে কলা কেনা যাবে না, কলা যদি কিনো তাহলে তুমিও আসামি হয়ে যেতে পারো, কলা কেনা বাদ। তখন গ্রামের এক ভদ্রলোক জানায় যে লিউক মূলত এমনটা করতে পারে না, কারণ লিউক যদি কোনো সিরিয়াল কিলার হইতো তাহলে তার মাথায় এই সমস্ত হাবিজাবি চিন্তা ভাবনা কখনোই আসতো না। কেমন হাবিজাবি চিন্তা? তখন আমরা আরেক কনস্টেবল থেকে জানতে পারি যে লিউক হচ্ছে সেই ব্যক্তি যে কয়েক মাস আগে থানার ছবি তুলে ওয়েলেক্সে বিক্রি করে দেওয়ার জন্য পোস্ট করছে। ইভেন সেখানে উল্লেখ করা থানার সাথে সমস্ত অস্ত্র ফ্রি দেওয়া হবে। এইখানেই তার কাবঝাপ শেষ না, সে গ্রাম পঞ্চায়েতের ফোনের সার্চ হিস্ট্রি পোস্টার বানায় পুরো গ্রামে টানাইয়া দিছে। মানে বিশাল কাউর যা বাজাইতে পারে সে একা হাতি সব করে। ইভেন পুরো গ্রামবাসী তাকে মিলে এখন স্লোভাকিয়ায় পাঠাবে, যার কারণে পুরো গ্রামবাসী প্রায় 16 লক্ষ টাকা তার জন্য অনুদান জোগাড়ও করছে। এই কথা শুনে অফিসার টাইগার তো অবাক, কি বলে এই ছেলেকে পাঠানোর জন্য বিদেশে গ্রামবাসী 16 লাখ টাকা অ্যারেঞ্জ করছে, তাহলে বোঝো অবস্থা। এক পর্যায়ে অফিসার টাইগার বুঝতে পারে যে না, এই ছেলেকে আটকে রাখার কোনো প্রয়োজন নেই, এই ছেলে পরবর্তীতে তার মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। তাই মানে কাটার জন্য লিউককে গ্রামবাসীর হাতেই সোপর্দ করে দেয়। সিন শিফট হয় এবং আমরা গল্পের অন্যতম আরেকটা চরিত্রের সাথে পরিচিত হই, নাম আরিবু। সে ছোটবেলায় মূলত তার মাকে হারিয়েছে। জীবনে ছিল তার বাবা, কিন্তু সে তাকেও হারিয়ে ফেলছে। সে পেশায় একজন বাস কন্ডাক্টর। আরিবু যে বাসে কাজ করে সেই বাসেই ড্রাইভার হিসেবে কাজ করে আরও একজন, তার নাম জিতিন। জিতিন আজকে লিফলেট ছাপিয়েছে অনেকগুলো, আর সে মাইক ভাড়া করে পুরো গ্রামবাসীকে জানায় যে সে বিয়ে করছে। এবার যদি কেউ তার বিয়ে আটকানোর চেষ্টা করে তাহলে সে কাউকে ছাড়বে না। আগামী মাসের 16 তারিখে তার বিয়ে, এটা কনফার্ম। কারণ এর আগে গ্রামবাসী উল্টাপাল্টা মন্তব্য করে 21 বার জিতিনের বিয়ে ভেঙে দিছে। মানে মানুষের কোনো কাজ নাই, গ্রামবাসী তার সাথে কিসের শত্রুতা ভাই? একটা মানুষের 21 বার বিয়ে ভেঙে দিছে, সে যে 22 বার বিয়ের অ্যাটেম্প নিছে, এর জন্যই তো তারে পুরস্কৃত করা উচিত। অন্যদিকে আমরা দেখি লিউক তার বন্ধুকে নিয়ে বাইকে করে যাচ্ছে জেসির সাথে আজকেই ব্রেকআপ করে দেবে, এর মাঝখানে কোনো সন্দেহ নেই। কিন্তু জেসির সামনে এসেই দেখি বেচারা লিউক হাত জোর করে মিনতি করতে শুরু করে যেন জেসি তাকে ছেড়ে না যায়। জেসি বলে, তোমাকে পুরো গ্রাম সিরিয়াল কিলার বলছে। অবশ্য আমারও সন্দেহ ছিল তোমার উপর বেশ কয়েকবার। এত কথা বাদ দাও, আমার ব্রেকআপ চাই, এটাই ফাইনাল। লিউক চেঁচামেচি শুরু করে, এতে জেসি কি করবে বুঝতে না পেরে মারে এক ঘুষি। ডেঞ্জারাস মেরে বাবা। অন্যদিকে আমরা দেখি এসকে নামের সেই ভদ্রলোক, আসলে তাকে ভদ্রলোক বলা যাবে না, এসকে আমরা শুরুতে যাকে সিরিয়াল কিলার হিসেবেই দেখেছি, সে বাচ্চাদের একটা গল্প শোনাচ্ছে। সে গল্প শোনায় মূলত বাস্তব গল্প, কিন্তু চরিত্র চেঞ্জ করে দেয়। আর এমন ভয়ানক ভয়ানক গল্প শোনায় যে বাচ্চারা রীতিমতো কান্নাকাটি শুরু করে ফেলে। বাচ্চাদেরকে কান্নাকাটি করতে দেখে এক শিক্ষিকা সেখানে তাড়াতাড়ি চলে আসে এবং শিক্ষিকা এসকে থামিয়ে বলে যে আপনাকে কতবার বলেছি এই সমস্ত উল্টাপাল্টা গল্প বাচ্চাদেরকে শোনাবেন না, তারপর আপনি কেন শোনান এই সমস্ত গল্প। অন্যদিকে দেখি আজকে জেসির জন্মদিন। বাবা আর দাদি তাকে সারপ্রাইজ দেবে বলে কেক নিয়ে রেডি হচ্ছে। জেসি আগে থেকেই আন্দাজ করতে পারছে, সে ভেতরে ভেতরে খুবই খুশি। এদিকে লিউক বেচারাও তাকে কল করতেছে, কিন্তু লিউকের কল সে কেটে দেয়।
আমরা দেখি দাদি আর বাবা ভেতরে আসছে রুমের এবং তাকে সারপ্রাইজও দেয়। দাদি তাকে সেলফ ডিফেন্সের জন্য একটা পেপার স্প্রে গিফট করে। আর আমরা দেখি যে অন্যদিকে লিউক তাকে কল করেই যাচ্ছে। অন্যদিকে লিউক তাকে যোগাযোগ করার চেষ্টা করতেছে, কিন্তু জেসি এবারও তার কল কেটে দেয়, যার কারণে লিউক বেচারা মনে খুবই কষ্ট পায়। সে রীতিমতো ওইখান থেকে ফুল বেলুন সব ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে দামড়া পোলাপানের মতো চলে যায়। এরপর পরই আমরা পরিচয় হই কেশব নামের এক ভদ্রলোকের সাথে। এই লোককে বৃদ্ধাশ্রমে দিতে এসেছে তারই ছেলে। কেশব এতে মোটেও খুশি না। কেশব বলে, তুমি তো তোমার স্ত্রীর কথায় আমাকে এখানে ফেলে যাচ্ছ, আমি কি বুঝি না? বৃদ্ধ কেশবের মুখে এই সমস্ত কথা শুনে আশ্রমের ইনচার্জের বেশ মায়া হয়। সে তার ছেলেকে আবারও বলে যে আপনি আরেকবার ভেবে দেখুন, আপনি কি আপনার বাবাকে এখানে রেখে যেতে চান? ইনচার্জের কথার সাথে সাথে কেশবের ছেলে বলে যে হ্যাঁ, আমি আমার বাবাকে সজ্ঞানী এখানে রেখে যেতে চাই। কেয়ার করার আশ্রম ইনচার্জ একজন মহিলাকে ডাকে, যাকে ডাকা হয় মূলত কেশবকে তার ঘর দেখিয়ে দেওয়ার জন্য। কেশব মহিলাকে দেখে অমনি উঠে হাঁটা দেয়। এদিকে সব ফর্মালিটি শেষ করে ইনচার্জ বলে, আপনার বাবার তো বয়স হয়েছে, আর একবার ভাবুন এভাবে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবেন কিনা। কেশবের ছেলে বলে, বাবাই যখন তার ছেলের বউয়ের দিকে কুনজর দেয় তখন কিভাবে তাকে রাখবো বলুন। শুনে আশ্রম ইনচার্জ বেশ অবাক হয়ে যায়। তারপর সে একটু লক্ষ্য করে দেখে যে ও বাবা, অলরেডি আশ্রমে সেই বৃদ্ধ কেশব, সে আসলে বৃদ্ধ না, মনের দিক থেকে এখনও যৌবন তার একদম কানায় কানায় পূর্ণ। সে রীতিমতো বৃদ্ধাশ্রমের সমস্ত মহিলাদের সাথে ফ্লার্টিং করা শুরু করে দিছে। এদিকে দেখি আমরা পুলিশ অফিসার অজয়কে, সে কেসের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। সে পুরো শহর জুড়ে কুকুরের লিফলেট বিলি করতেছে, আর তার কুকুরের নামটা খুব সুন্দর। তার কুকুরের নাম হচ্ছে পাকরু। আমরা তখন জানতে পারি যে পাকরুকে যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে নগদ 50,000 টাকা তাকে পুরস্কারও দেওয়া হবে। অন্যদিকে আমরা দেখি যে জেসির কাছ থেকে ইগনোর খেয়ে বেচারা লিউকের অবস্থা খুব খারাপ। সে রীতিমতো ভেতরে ভেতরে ভেঙে গেছে। সে অডিও, টেক্সট, ভয়েস মেসেজ করেই যাচ্ছে জেসিকে, আর কথায় ফুপিয়ে ফুপিয়ে মেয়েদের মতো কান্না করতেছে। আমরা অন্যদিকে দেখি সে ব্লক করতেছে, আনব্লক করতেছে, গালি দিতেছে, আবার কান্না করতেছে, মানে এক আজব ক্যারেক্টার। পরের দৃশ্যে আমরা দেখি যে পাকরু দৌড়াতে দৌড়াতে আসছে বৃদ্ধাশ্রমে। কোথায়? কেশবের কাছে। কেশব তখন আরেক মহিলার সাথে খুব ভালো একটা মুহূর্ত কাটাইতেছে, রীতিমতো গল্প জমে গেছে। এই মুহূর্তে পাকরু এসে ঘেউ ঘেউ শব্দে ডিস্টার্ব করে কেশবকে। কেশব বেচারা খুবই বিরক্ত, আরে কোথা থেকে এই কুকুর আসলো আর তাকে এইভাবে বিরক্ত করতেছে, এখন তো তার কাজের সময় না। এদিকে লিউক স্লোভাকিয়াতে চলে যাবে, ফাইনালি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, যার কারণে সে একটা পার্টি থ্রু করছে। অন্যদিকে আমরা দেখি যে পার্টিতে সে নিজেই নাচতেছে, নিজেই গাইতেছে, পুরো মুজরা চলতেছে পার্টিতে। এদিকে নাচাগানা শেষ হলে সিন শিফট হয় এবং আমরা দেখি এসকে, সেই সিরিয়াল কিলার। সে অন্য একজন বৃদ্ধকে তুলে নিয়েছে নিজের শিকার বানানোর উদ্দেশ্যে। বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে যে বাবা কে তুমি? এসকে এক চমকপ্রদ হাসি দিয়ে তাকে বলে, তোমার যমরাজ। ঘটনা চলে আসে পরদিন সকালে। পুলিশ সেই বৃদ্ধের লাশ উদ্ধার করে একটি গাছের মগডাল থেকে। সেখানে তাকেও সেম প্যাটার্নে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর তার মুখের ভেতরে একটা কলা গুঁজে দেওয়া হয়েছে। আর এই কাজটা অবশ্যই সেই ব্যানানা কিলারই করেছে, এটা তো সবার কাছে একদমই পরিষ্কার। শহরে একের পর এক 3টা মার্ডার হয়ে গেছে, কিন্তু অজয় কুমারের কোনো মাথা ব্যথা নাই, কারণ সে পাকরুকে খুঁজতে ব্যস্ত। এদিকে এসকে তার পরবর্তী টার্গেট ফিক্সড করে ফেলছে। সেই টার্গেট আর কেউ না, ক্যারেক্টারলেস বুইরা কেশব। যেহেতু কেশবকে তার ছেলে কিছুদিন আগেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তাই এসকেও কোনোভাবেই কেশবের খোঁজ পাচ্ছে না। সে বেশ চিন্তিত যে কেশব কোথায় গেল। এদিকে আমরা কেশবকে দেখি বৃদ্ধাশ্রমের জানলা দিয়ে সে এক হাতে ইনহেলার নিচ্ছে, অন্য হাতে বিড়ি ফুঁকছে। বাহ! এসকে প্রতিদিনই কেশবকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন কেশবকে খুঁজে পাওয়াই যাচ্ছে না। এসকে বাধ্য হয়ে হতাশ মনে একটি বারের ভেতরে ঢোকে, ড্রিঙ্কস করবে বলেই সে বসেছে। অন্যদিকে আমরা দেখি কেশব তার বৃদ্ধাশ্রমে জগিং করছে। হঠাৎ সে খেয়াল করে কুকুরটি ভারী জ্বালাচ্ছে তাকে। সে কি করবে, এমনিতেও এখানে তার ভালো লাগছে না বেশ কয়েকদিন। হঠাৎ সে ঠিক করে যে দেয়াল টপকে সে পালিয়ে যাবে। পাকরুও তার পিছনে পিছনে চলে আসে। কেশব বেশ বিরক্ত হয়ে যায় কুকুরটির জন্য। সে বাধ্য হয়ে একটি পিকআপ ভ্যানের সাথে পাকরুকে বেঁধে রেখে চলে যায়। এসকে অন্যদিকে দেখি উদাসীন মনে কেশবের ছবি দেখছে আর মদ গিলছে। হঠাৎ করে একটি আওয়াজ আসে, খ্যাক খ্যাক করে হাসির। এসকে ছবি সরিয়ে দেখে এমা, কেশব তার সামনে বসা। সে চোখে ভুল দেখছে না তো? সে বারবার কনফার্ম করে যে হ্যাঁ, এ তো কেশবই তার সামনে বসা। এদিকে কেশব চিৎকার করে, এখানে কি আদৌ ড্রিঙ্কস পাওয়া যাবে? এসকে কী করবে বুঝতে না পেরে 2টা ড্রিঙ্কস অর্ডার করে দেয়।
ড্রিঙ্কস পেয়ে তো কেশব বেশ খুশি। এদিকে এসকে অনলাইনে কলাও অর্ডার করে নিচ্ছে। তার মানে এসকে পুরোপুরি রেডি তার কাজের জন্য। শিকার যে এভাবে তার হাতে ধরা দেবে এটা সে কল্পনাও করেনি। বারে তখন টিভিতে চলছে একটি টক শো, যেখানে নারী নির্যাতন এবং ইফটিজিং নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা হচ্ছে। মাতাল কেশব বলে, কে বলেছে তোমাকে এই সমস্ত লেকচার দিতে মাইরি, চুপ করো বলে হাতের গ্লাস ছুঁড়ে মারে টিভিতে। ব্যাস, বারের লোকজন এসে তাকে কষিয়ে লাগায় এক থাপ্পড়। এসকে কিন্তু তাতে খুব প্রতিবাদ জানায় এবং একজন বৃদ্ধকে এভাবে গায়ে হাত তোলা এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে এমনভাবে ভাব দেখিয়ে পুরো ক্ষতিপূরণ দিয়ে কেশবকে ছাড়িয়ে নিয়ে যায়। কিছু দূর যেতেই কেশব একটা দোকানের সামনে বমি করে দেয়। দোকানদার দুজনকে আটকে রাখে এবং বমি পরিষ্কার করে তবেই যেতে পারবে বলে জানায়। মানে কি একটা অবস্থা! একজন সিরিয়াল কিলার হয়ে তাকে এখন বমি পরিষ্কার করতে হবে এবং তার বমি যাকে একটু পরে সে হত্যা করবে বলে চিন্তা করেছে। আমরা দেখি বাধ্য হয়ে ঝাঁটা হাতে পানির মগ নিয়ে বমি পরিষ্কার করতে ব্যস্ত এসকে। আর কেশব বসে বসে বলছে, এই ছেলে এই দিকটাতে আরও ভালো করে পরিষ্কার করো। মানে বোঝো ঠেলা, একে তো তাকে মারবে বলে এত কিছু করতে হইতেছে, তারপর আবার তাকে বেগার খাটনি খাটাইতেছে। বমি পরিষ্কার শেষ হলে সেখান থেকে রওনা হয় কেশবকে নিয়ে। স্কুটিতে বসিয়ে রাখে কেশবকে এবং এসকে চলে আসে একটি দোকানে। সেখানে আসে লেবু, সোডা এবং ছুরি নিতে। এদিকে পেছন দিকে তাকিয়ে দেখে কেশব বেচারা নেই, তার মানে সে পালিয়েছে। একটু পরে সে এদিক ওদিক খুঁজে দেখতে পায় একটি বাসে দৌড়ে উঠছে কেশব। এত সহজে তো এসকে নিজের শিকারকে ছাড়তে পারবে না। সেও পেছন পেছন বাসের দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে বাস থামিয়ে সেও বাসে উঠে পড়ে। এদিকে আমরা দেখি কেশব বাসে উঠেই দেখতে পায় যে এখানে সিনিয়র সিটিজেনদের স্থান। সে তার থেকেও বয়সে বড় এক ব্যক্তিকে বলে যে, বেয়াদব, এখানে লেখা আছে যে বয়স্কদের বসতে হবে, সেখানে তুমি বসে আছো, আমাকে দাঁড়িয়ে রাখছো। তখন ওই ব্যক্তি বলে যে, ভাই আমি তোমার চেয়ে বৃদ্ধ। সে বলে, কোনো কথা নাই, আমি বৃদ্ধ বলে সে তাকে সরিয়ে দিয়ে নিজে বসে পড়ে। রীতিমতো জোর জবরদস্তি যাকে বলে আর কি। বেশ ভালো কথা, সে বসছে নিজের সিটে। কিন্তু ভাই, পাশের সিটে বসা একটা ছেলে তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলতেছে। কেশব অমনি শুরু করে দেয় তার নখরামি, ঢুকে পড়ে তাদের ব্যক্তিগত কথার মধ্যে। মানে বুড়োর যৌবনকাল যে কেমন কাটাইছে সে চিন্তা করলেই মাথা খারাপ হয়ে যাবে আপনার। সে বাসের ভেতরে এক সিট করে সামনে আগায় এবং সামনে থাকা মহিলাদেরকে নানাভাবে বিরক্ত করতে থাকে। আমরা দেখি একটা করে সিটে গিয়ে এসে এখন বাকি আছে শুধুমাত্র জেসি। আমরা তখন দেখতে পাই যে কেশব গায়ে টাচ করছে জেসির, আর এই ব্যাপারটাতেই জেসি খেপে যায় এবং তার দাদির দেয়া সেই পেপার স্প্রেটা সোজা মেরে বসে কেশবের মুখে। জেসি মূলত নিজের আত্মরক্ষায় সাহায্য করার উদ্দেশ্যেই স্প্রেটা করে, কিন্তু ঘটে যায় উল্টো ঘটনা। বুড়ো কেশব ততক্ষণে অ্যাজথেমার সমস্যা থাকায় নিঃশ্বাস আটকে কেশব থেকে হয়ে যায় লেট কেশব। এদিকে কেশবকে নিস্তেজ দেখে এসকে তাকে ডেকে তোলার চেষ্টা করে, কেননা সে তার শিকারকে অন্যের হাতে মরতে দিতে পারে না। এদিকে জেসি বেচারি ভয়ে রীতিমতো কাঁদছে। এসকে কান্নায় ভেঙে পড়ে যে তার শিকারকে এভাবে চলে যেতে হবে এবং সে কিছুই করতে পারবে না। আমরা দেখি যে আরিবু জিতেনকে পেছনে ডাকে এবং জিতেন কেশবের লাশ দেখে বলে, আমরা এই ঝামেলায় পড়তে পারবো না, লাশ সহ এখন গাড়ি নিয়ে আমাদেরকে থানায় যেতে হবে। কিন্তু তখন আমরা দেখতে পাই এসকে বেশ চালাকির সাথে বলছে যে থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, থানায় যদি যাই তাহলে আমরা সবাই আটকে যাব, আর আমরাও যদি আটকে নাও যাই এই বাচ্চা মেয়েটা আটকে যাবে, আর আমার বাচ্চা মেয়েটাকে দেখে খুবই মায়া হচ্ছে, আর আমি চাই না যে এই বাচ্চা মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। এদিকে আরিবুরও মায়া হচ্ছে জেসির জন্য, কিন্তু সবাই মিলে ভাবছে যে লাশটা নিয়ে এখন কি করবে তারা, কিন্তু কোনো ভাবনার কোনো উপায় নেই। জিতিন বারবার থানায় যেতে যাচ্ছে কারণ আগামী 16 তারিখ তার বিয়ে। সে কোনো ঝামেলাই চায় না, এতবার বিয়ে ভেঙেছে যে এবার বিয়ে ভাঙুক তা যেন সে মানতেই পারবে না। তখন এসকে বলে, থানায় গেলে সবার ক্ষতি, তার চেয়ে এই বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য আমি মানবতার খাতিরে লাশটাকে গায়েব করার দায়িত্ব নিয়ে নিচ্ছি। এসকে তখন জানায় যে তার কিছু টাকারও বেশ প্রয়োজন ছিল। তখন আমরা দেখি যে উপস্থিত সকলে মিলে তাকে একত্র করে কিছু টাকা দেয়। টাকার অর্থ পরিমাণ 6350 টাকা। এসকে বলে এতেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মানে যে কোনো মূল্যের জন্য তার লাশটা চাই। এদিকে সঠিক সময়ে বাস এখনও পৌঁছায়নি। বাসের মালিক ট্র্যাকার লোকেশন চেক করে এবং দেখতে পায় যে বাসটি মূলত থানার সামনে দাঁড়িয়ে আছে। বাস মালিক তখন আরিবুকে কল করে এবং জানতে চায় যে কি সমস্যা হয়েছে, বাস থানার সামনে কেন। তারা সবাই তখন লক্ষ্য করে দেখে যে আসলেই তাদের বাসটা থানার সামনে। তার মানে এতক্ষণ লাশ সহ যত আলোচনা এবং সমস্ত ডিল হয়েছে সমস্ত কিছু থানার সামনে বসেই তারা করেছে। কি একটা অবস্থা বুঝুন।
তখন জিতিন তাড়াতাড়ি বাসের ড্রাইভিং সিটে যাবে এবং যাওয়ার পথে হঠাৎ করে এসকেকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় নামবে। এসকে বেশ বিরক্ত হয়ে বলে যে আমি কোথায় নামবো মানে, আমাকে কি তোমরা এখন থানার সামনে নামিয়ে দেবে নাকি লাশ নিয়ে? সোজা সামনে এগোতে থাকো। জিতিন কথা বাড়ায় না, সে বাস টান দেয় এবং আরিবুকে বলে যে কোনোভাবেই বাসে যাত্রী উঠতে দেওয়া যাবে না, যদি বাসে কেউ উঠে যায় যাত্রী হিসেবে তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। এদিকে আমরা দেখি যে লিউক বাসের পিছু করছে তার বাইক নিয়ে। বাস থামতে বললে জিতিন তো আরও বেশি জোরে টান দেয়। কোনো মতে লিউক বাস থামায় রাস্তা ব্লক করে। তারপর আমরা দেখি সে বাসের ভেতরে সোজা উঠে এসেছে, কারো কথাই সে শুনবে না। লিউক বাসে এসে দেখে যে জেসি কান্না করছে। সে কান্নার কারণ জানতে চাইলে জেসি কিছুই বলতে পারছে না। তখন লিউক বলে যে শুধু বলো কে তোমাকে বিরক্ত করেছে। একে একে সে সবাইকে ধরে। জেসি কাঁদতে কাঁদতে বলে আমি আসলে এই বৃদ্ধকে মেরে ফেলেছি। এই কথা শুনে তো লিউক বেচারা রীতিমতো শটান হয়ে থাকে। কি বলে এই মেয়ে, সে রীতিমতো একটা মার্ডার করে ফেলেছে। তখন সবাই লিউককে সবটা খুলে বলে আর এসকে মহৎ উদ্দেশ্য নিয়ে লাশের ব্যবস্থা করবে। আর লাশের ব্যবস্থা করতে সে নিজ দায়িত্বে পুরো ব্যাপারটাকে কাঁধে নিয়েছে। এসকে লাশ নিয়ে নামবেই হঠাৎ লিউক তাকে থামিয়ে দেয়। কেন যেন লিউকের সন্দেহ হচ্ছে। সে বলে এত বড় সমস্যা সে একা হাতে সমাধানের দায়িত্ব নিয়েছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে এই লোক আরও বড় সমস্যা তৈরি করবে। লিউক জিজ্ঞাসা করে সত্যি করে বলো, তুমি কি সিরিয়াল কিলার? আমার তো কেন যেন তোমাকে সন্দেহ হচ্ছে। কথা শুনে এসকে বেশ ঘাবড়ে যায়। এদিকে জিতিনের সে একই কথা, লাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, চলো আমরা থানায় যাই। আমি কোনো ঝামেলাতেই পড়তে চাই না, কারণ আমার 16 তারিখে বিয়ে। লিউক তখন বলে যে কাল আমার স্লোভাকিয়াতে যাওয়ার কথা, সেখানে আমি তো তোমার মতো এত ভয় পাচ্ছি না। আর যদি তুমি থানায় যাও তবে আমিও বলবো যে জেসি তোমার কথায় লোকটিকে মেরে ফেলেছে। তখন জিতিন বলে যে শুধুমাত্র তুমি বললেই তো আর হবে না, একা তোমার কথায় পুলিশ কখনো বিশ্বাস করবে না। তখন এসকে নামের সেই ভদ্রলোক, মানে খুনি ভদ্রলোক, বলে যে কেন একা কোথায়, আমিও তো সাক্ষ্য দেব, আমিও বলবো যে হ্যাঁ তোমার কথাতেই জেসি খুনটি করেছে। তখন এসকে বলে তার চেয়ে এক কাজ করো, লাশটা তোমরা আমাকে দিয়ে তোমরা সবাই সেফলি চলে যাও, এটাই সবার জন্য ভালো হবে, কেননা আমি লাশটাকে একা দেখে নিতে পারবো। এদিকে আশ্রমে সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে কেশব মিসিংয়ের ইনকোয়ারিতে। হঠাৎ করেই অফিসার অজয় দেখতে পায় যে হ্যাঁ সিসিটিভি ফুটেজে কেশবের সাথে সে পাখুকেও দেখছে। এদিকে বাসের ভেতরে সবাই আলোচনা করছে কি করা যায় তাহলে লাশ নিয়ে। এর মধ্যেই এসকে একটি প্রস্তাব রাখে, তাহলে চলো আমরা বানানা কিলারের মতো আঁচড় দিয়ে তার মুখে একটি কলা রেখে লাশটাকে ফেলে দিই, তাহলে ক্রাইম সাসপেক্ট হিসেবে বানানা কিলার কি ধরা হবে আর আমরা সবাই এখানে বেঁচে যাব। আর বানানা কিলারের কথা তো সবাই জানে যে কেউই তাকে চেনে না, সুতরাং আমরা সবাই নিরাপদ থাকব। শুনে লিউক খেপে যায়, বলে বৃদ্ধদের টার্গেট করেছে, এমনিতেই যাদের এক পা কবর তাদেরকে আবার সে হত্যা করছে, এ কোনো সিরিয়াল কিলার নাকি? ও তো সিরিয়াল কিলারের নামে কলঙ্ক। যদিও এসকে নিজের ব্যাপারে এই সমস্ত কথা শুনে খুব রাগ করে, কিন্তু হাসি মুখেই বলে এভাবে আসলে বলো না, হয়তোবা তার পেছনেও কোনো বেদনাদায়ক গল্প আছে। কিন্তু ভাই লিউক তাকে এখানেও এমন তাচ্ছিল্য সুরে পচানি দেয় যে সিরিয়াল কিলার নিজেই শুনে বোকা বনে যায়। সে রেগে ফেটে যাচ্ছে কিন্তু কিচ্ছু বলতে পারছে না। তখন তারা ঠিক করে যে লাশটাকে তারা কবর দিয়ে দেবে। এসকে একদমই খুশি না এই ব্যাপারটাতে। এর মধ্যেই লিউক খুঁজে বের করে চার্চের একটি খোঁজ এবং তারা ঠিক করে যে চার্চের পাশে কবর আছে এবং সেখানে তারা তাকে দাফন করে দেবে। আমরা দেখি যেমন কথা ঠিক তেমনই কাজ, তারা চার্চের সেই কবরে চলে এসেছে। তারা দেয়াল টপকে লাশ নিয়ে ভেতরে ঢুকবে, এমন সময় হঠাৎ করেই তাদের চোখে পড়ে সাদা কাপড়ে কবরস্থানের উপরে এক পিচাসিনী দাঁত বের করে হাসছে। তার সাথে আরেক ড্রাকুলা কবরস্থানে বসে ফুল টু রোম্যান্স করছে। এই রাতে এই দৃশ্য দেখে সবাই চিৎকার দিয়ে ওঠে, যদিও পরে জানা যায় যে সেখানে আসলে শুটিং চলছিল। এদিকে যতীনের হবু স্ত্রী কল দিয়েছে, বলছে তোমার তো 9টার দিকে ট্রিপ শেষ, তাহলে তুমি এখনও কোথায়, কার সাথে আছো বলো তো, আমাকে কি তুমি ধোকা দিচ্ছ? মানে ভাই এগুলো কোনো কথা? যাই হোক, বাদ দেন, মহিলা মানুষ। এদিকে শুটিং স্পট থেকে সবাই চলে গেলে লাশ নিয়ে তারা ভেতরে আসে এবং একটি বক্স খুলে সেখানে সমাধি দেবে। এমন সময় আরিবু লক্ষ্য করে যে কেশবের বুকে একটি ট্যাটু, যেমনটা তার বুকেও আছে। ছোটবেলা তার বাবার কথা মনে পড়ে, তার বাবা এবং সে ছোটবেলাতে এই ট্যাটুটা করিয়েছিল এবং তার জানা মতে ওই ট্যাটু আর্টিস্ট শুধুমাত্র তাদের দুজনকেই এই ট্যাটুটা এঁকে দিয়েছিল। আরিবু এত বছর পর তার বাবাকে পেয়েছে, তাও মৃত অবস্থায়। সবাইকে অবাক করে দিয়ে আরিবু চিৎকার করে বাবাকে বুকের ভেতর নিয়ে কাঁদতে শুরু করে। সবাই অবাক হয়ে আছে,
কিন্তু এই বেটা যেই পরিমাণ চরিত্রহীন, তার ছেলে আরিবু এমন সরল কিভাবে? সবার মাথায় যেন এই একটাই প্রশ্ন। তখন আমরা দেখতে পাই আরিবু কোনোভাবেই এখানে তার বাবাকে দাফন করবে না, কেননা ছেলে হিসেবে এত বছর পর তার বাবার প্রতি কিছু তো কর্তব্য আছে। সে চায় তার বাবাকে অন্তিম ক্রিয়া করবে। লিউক কী করবে ভাবতে ভাবতেই কেশবের লাশের পকেটে থাকা একটি সিগারেট পায়। যাক, ভালোই হয়েছে ভেবে সে সিগারেটটি জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে আসলে বেটা বদের হাড্ডি কেশবের পকেটে এটা সিগারেট ছিল না, এটা গাঁজা ছিল। কিন্তু ততক্ষণে লিউক পুরোপুরি পিনিকে আচ্ছন্ন হয়ে গেছে। সে রীতিমতো সাহিত্য সাধনায় মগ্ন হয়ে পড়েছে। আরিবু কী করবে বুঝতে না পেরে তার বাবার লাশ নিয়ে গাড়িতে চলে আসে। অন্যদিকে জিতিন বাসে উঠে বসেছে। এর মধ্যেই কল দিয়েছে তার হবু বউ এবং তাকে জিজ্ঞাসা করছে, এই বাটপার, এই নাকি তোর 5 মিনিট? আর কত মিথ্যা কথা বলবি আমাকে? ভিডিও কল দাও। মানে জিতিন একে তো আছে মহাবিপদে, তার ভিতরে এর বউয়ের মানে হবু বউয়ের রং ঢং কোনোভাবেই সে হজম করতে পারছে না। সে রীতিমতো মেজাজ খারাপ করে কল কেটে দেয়। জিতিন গাড়ি চালাতে ব্যস্ত। গন্তব্য এখন সমুদ্রের তীর, কেননা আরিবুর বাবার সমুদ্র খুব পছন্দ ছিল। এদিকে লিউক কেশবের লাশের গায়ে নিজের উজবুক মার্কা সেই জ্যাকেটটা পরিয়ে দেয় এবং হেডফোনটা তার কানে লাগিয়ে বলে, উফ, তোমার ফ্যাশন সেন্স খুবই বাজে। এমন একটা ভাব নিচ্ছে যে তার ফ্যাশন সেন্স একদম টপ নচ। এদিকে এসকে আর সহ্য করতে পারছে না এই সমস্ত ব্যাপার। লাশ নিয়ে নাটক তো আর কম হলো না। এসকে এবার কড়া গলায় বলে, লাশ রেখে সবাই চলে যাও, আমি একাই দেখে নেব। প্রতি উত্তরে আরিবু বলে যে আমার বাবার লাশ, আমি বুঝবো যে লাশের কি হবে। তখন জিতেনকে এসকে বলে যে আমি বলেছি গাড়ি থামাতে, তুমি কানে কথা নাওনি কেন? জিতেন বলে যে গাড়িটা আমার, তাই আমি বুঝবো যে কখন আমি গাড়ি থামাবো আর কখন আমি চালাবো। এই সমস্ত কথার মাঝখানে এদিকে লিউক বেচারা গাঁজা খেয়ে ফুল পিনি খেয়ে আছে। সে বলে বসে যে এভাবে কেন কথা বলছো তোমরা? আমার তো মনে হচ্ছে তুমি সেই সিরিয়াল কিলার যে কলা দিয়ে মানুষকে মেরে ফেলে। এসকে এবার আর সহ্য করতে পারছে না। সে একটি হাতুড়ি বের করে বলে যে হ্যাঁ, আমি সেই সিরিয়াল কিলার। হঠাৎ সে হাতুড়ি দিয়ে লিউককে মারতেই যাবে। এর মাঝখানেই গাড়িতে একটি ব্রেক কষা হয় আর সে সোজা উল্টে এসে পড়ে। বাসের সামনে বাচ্চাদের একটি ভিড় চলে আসে, যার কারণেই মূলত ব্রেক কষা হয়েছিল। সেখানে আমরা লক্ষ্য করি বেশ কিছু বাচ্চা সহ 2জন টিচার উপস্থিত। বাচ্চারা কোনো কথা না শুনে গাড়িতে সোজা উঠে বসে, যেহেতু গাড়ি ফাঁকাই ছিল আর তাদেরকে বাধা দেওয়ার কোনো অবস্থা বা অপশন নেই, তাই সবাই যার যার মতো চুপচাপ ছিল। তখন আমরা দেখতে পারি যে এসকেকে সেই বাচ্চাদের সাথে থাকা শিক্ষিকা চিনে ফেলেছে। সে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাচ্ছেন? এসকে তখন বলে যে অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি। মূলত এই শিক্ষিকা এবং বাচ্চারা হচ্ছে সেই বাচ্চাগুলো যাদেরকে এসকে প্রতিদিন গল্প শোনাতো। একটি বাচ্চা বলে যে আজকে একটি গল্প শোনান না। তখন এসকে বলে যে তাহলে একটি গল্প শোনো। এক রাজকুমার ছিল যে গুপ্তধন পাহারা দিত, আর সেই গুপ্তধনের পিছু পিছু চলে আসে বেশ কিছু চোর। তাদেরকে রাজকুমার বারবার মিনতি করা সত্ত্বেও তারা গুপ্তধন ফিরিয়ে দেয় না। এখন তোমরাই বলো রাজকুমারের কি করা উচিত? একটি বাচ্চা বলে তাকে মেরে ফেলা উচিত। এসকে হাসি দিয়ে বলে রাজকুমারও তাই ভাবছে। এই কথা শুনে যেন আরিবু, জিতেন এবং জেসির গলা শুকিয়ে কাঠ। কিছুক্ষণ পরে একটা স্টপে এসে বাচ্চারা নেমে যায় এবং এসকে তখন তাদেরকে আবারও বলে তোমাদেরকে আমি এখনও ছেড়ে দেব, শুধু লাশ রেখে তোমরা চলে যাও, আমার রাস্তায় কেউ বাধা দিও না, তাহলে আফসোস করার মতো অবস্থায়ও তোমরা থাকবে না। আরিবু বলে আমার বাবার লাশকে যদি নিতে হয় তাহলে আমাকে মেরে তারপর নিতে হবে। এতে এসকে কিছু করবে এর ভেতরেই পুলিশ চলে আসে। এর ভেতরে জানলা দিয়ে লিউক পুলিশদের সাথে মশকরা শুরু করে দেয়। ইন্সপেক্টর টাইগার লিউককে চিনে, তাকে বলে তোমার না স্লোভাকিয়াতে যাওয়ার কথা? লিউক বলে হ্যাঁ, আমি তো যাচ্ছি, বাসে করে যাচ্ছি। আপনারা কি সিরিয়াল কিলারকে ধরেছেন? অফিসার বলে যে না, এখনও ধরতে পারেনি। লিউক এসকের দিকে তাকিয়ে তখন একটি হাসি দিয়ে বলে যে আপনারা চাইলে আমি আজকের ভেতরেই সেই সিরিয়াল কিলারকে ধরে দিতে পারবো, যদি আপনারা চান। তখন পুলিশ বলে যে বাদ দাও। পুলিশ তার ব্যাপারে সে জানতো যে ছেলেটা একটু লাফাঙ্গা টাইপের, তাই খুব একটা গ্রাহ্য করে না তার কথায়। তারা কেশবের ছবি দেখিয়ে বলে একে কি তোমরা দেখেছো? জিতিন বলে যে না, আমরা দেখিনি, দেখলে অবশ্যই জানাবো। পুলিশ চলে গেলে এদিকে তারা দেখে যে কেশব নেই, এসকে তাকে নিয়ে পালিয়েছে। এদিকে লিউক হুঁশে ফিরেছে। লিউক বলে সর্বনাশ, আমার স্পেশাল এডিশনের সেই জ্যাকেটটা তো লাশের গায়ে, যেখানে আমার ছবিও আছে।
কথা শুনে জিতিন নিজেকে আর সামলাতে পারে না। সে বলে, হারামজাদা, এমনিতেই যন্ত্রণা আমার পিছু ছাড়ছে না, তারপর তুমি একে একে সমস্যা বাড়িয়েই চলেছ। জিতিন দু এক ঘা বসিয়ে দেয় লিউককে। এখানে জেসি ভাই বাংলা ছবির কিছু ডায়লগ দেয় জিতিনকে থামিয়ে। ও বলে যে ওকে মারবেন না, আমার লুকাচানকে মারলে আমিও ব্যথা পাই। ও ভাই, সিরিয়াসলি? এদিকে সেই ছোট্ট বাচ্চাটার সাথে দেখা হয় পুলিশের, এবং পুলিশের সেই লোকটি যখন বাচ্চাকে কেশবের ছবি দেখায়, বাচ্চাটা বলে যে হ্যাঁ, এই লোককে তো আমি দেখেছি, একটি বাসে দেখেছি। তখন পুলিশ জিজ্ঞাসা করে, এই লোকের সাথে আর কাউকে কি তুমি দেখেছো? তখন বাচ্চাটা বলে যে হ্যাঁ, আরও একজন তো ছিল, তার মাথায় বাদরের মতো হলুদ রঙের চুল ছিল। পুলিশ বুঝে যায় যে এটা লিউক হয়তোবা ছিল, তাই তখন পুলিশ বাচ্চাটিকে লিউকের ছবি দেখায় এবং বাচ্চাটি বলে যে হ্যাঁ, এই লোকটাই ছিল। সাথে সাথে পুলিশ কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ, লিউকই তাহলে সিরিয়াল কিলার। এদিকে আমরা দেখতে পাই লিউকের বাবা কল করেছে। লিউকের বাবা তাকে মিষ্টি সুরে জিজ্ঞাসা করে যে বাবা, তুমি কোথায় আছো? তুমি কি খেয়েছো? তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আজকে আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি। বাবার মুখে এগুলো শুনে লিউক ইমোশনালি হয়ে যায় এবং অন্যদিকে ভাবে যে বাবা সত্যিই তাকে কল করেছে। আমরা দেখি তখন তার বাবা তার পাওনাদারদেরকে নিয়ে বসে আছে এবং সে বলছে, ছেলে আসুক, আজকে আসলেই পাওনা সব মিটিয়ে দেব। তখন আমরা জানতে পারি যে আসলে পুলিশ লিউকের ছবি সহ 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে, আর এইটা থেকেই মূলত সে তার সমস্ত দেনাদারকে শোধ করবে। এইটা ভাই কোনো কথা? বাপের ভালোবাসা হচ্ছে এই। এদিকে দেখতে পাই লিউকের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। লিউককে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রাখা হয়েছে, আর এটাই বাকি ছিল। সে তখন বলে যে তোমরা কেন ফাঁসবে, একজনকে তো স্যারেন্ডার করতেই হবে, তোমরা সবাই চলে যাও, আমি তো এমনিতেই ধরা পড়ব। তখন আমরা দেখি লিউককে রেখে বাকিরা সবাই চলে গেছে। হঠাৎ পাকরু সেখানে চলে আসে। লিউক হঠাৎ করে লক্ষ্য করে একটা লিফলেট, যেখানে একটি কুকুর হারানোর বিজ্ঞপ্তি, আর সেই কুকুরটা আর অন্য কোনো কুকুরের ছবি নয়, তার সামনে বসা এই কুকুরটারই ছবি। ভাবে যে জেলে যেহেতু যেতেই হবে, একটা ভালো কাজ না হয় করে যাই। তখন সে লিফলেটে থাকা নাম্বারে কল দেয়, যেটা ছিল ডিএসপি অজয়ের নাম্বার, এবং সে নিজের লোকেশনে বলে যে এসে পাকরুকে নিয়ে যাওয়ার জন্য। লিউক হঠাৎ করেই দেখে যে শুটিং টিমের সেই ড্রোন শট নিয়ে তারা হাজির হয়েছে। সে এসে বলে একটু ডানে বামে ঘোরান তো। তখন সে দেখে ক্যামেরাতে এসকে এর লোকেশনও দেখা যাচ্ছে। সে মূলত এসকেকে ধরবে বলেই ক্যামেরাতে দেখছিল। সে ভাবে যে কিভাবে এসকেকে ধরতে পারে। তখনই শুটিংয়ের একজন লোক ফোনে লিউকের ছবি দেখতে পায়, পুরস্কারের অর্থ সহ। একটু আগেই তো ছেলেটার সাথে তারা দেখা করেছিল। এদিকে লিউক জেসিকে কল দেয় যে হ্যাঁ, এসকের লোকেশন জানা গেছে। তখন তারা সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে, আর এর মাঝখানেই শুটিং টিমের লোকজন লিউককে গাড়িতে তুলে নিয়ে দৌড়। পাকরুও পেছন পেছন ছুটছে। অন্যদিকে অন্য একটি গ্রুপও হাজির হয়েছে লিউকের জন্য। তারাও মূলত লিউককে পুলিশের হাতে তুলে দিতে চায় 10 লক্ষ টাকার বিনিময়ে। এদিকে দেখছি চলছে টানাটানি। অন্যদিকে অজয় চলে আসে। সেখানে বেশ কিছুক্ষণ কমেডিও চলে লিউকের নিয়ে। এই সুযোগে লিউক পাকরুকে নিশানায় রেখে পালিয়ে যায়। লিউক চলে এসেছে এসকের লোকেশনে এবং দেখি পাকরুকে বলে, তুমি গাড়িতেই বসো খোকা, কেননা এখন প্রচুর ভায়োলেন্স হবে, আর যেটাতে তুমি ভয় পাবে, মানে বিশাল এলাহি কাণ্ড। এদিকে আমরা দেখি এসকে কেশবের লাশকে কাটাছেঁড়া করতেই শুরু করবে। এমন সময় লিউক চলে আসে এবং সে চেঁচাতে থাকে যে তুমি একটা ফালতু কিলার, বেছে বেছে বুড়োদের হত্যা করো, সাহস থাকলে আমার সাথে মোকাবেলা করো। এসকে ব্যাপারটাতে চটে যায় এবং সে হাতুড়ি হাতে এসে দাঁড়ায়। এদিকে লিউক পুরোদস্তুর ক্যারাটি মুভমেন্টে প্রস্তুত। এখানে কমেডির আবেগঘন এক মারামারি দেখি আমরা, যেখানে দেখি যে বেচারা লিউক ইচ্ছা মতো মাইর খায় এসকের হাতে। তারপর দেখি লিউকের গলায় দড়ি দিয়ে তাকে টানিয়ে দেওয়া হয়েছে উপরে। এদিকে বাস নিয়ে জেসি, আরিবু এবং জিতিনও চলে এসেছে। জেসি লিউকে বাঁচাতে গাড়ির ছাদে উঠে পড়ে। অন্যদিকে দেখি এসকে, আরিবু এবং জিতিন দুইটা দামড়াকে মেরে কুপোকাত করে দিচ্ছে। ভাই, এটা কোনো কথা? জিতিন আর আরিবুর মতো দুইটা দামড়াকে এই এসকে চিকনায় যদি মাইরা ফাটিয়ে দেয়, এইটা মানা যায় না ভাই। আমরা পরবর্তীতে গল্পে আবার ডুব দিয়ে কী করবো, বাধ্য হয়ে দেখি জেসি চলে আসে এসকের সাথে ফাইট করতে। যদিও আমরা দেখি জেসিকে ছবির শুরু থেকেই বক্সিং প্র্যাকটিস করতে দেখেছি। আজ সে প্রমাণ করে দেবে যে রিয়েল ফাইটেও সে একেবারেই প্রস্তুত। আমরা দেখি ভয়ঙ্কর এক পজিশন নিয়ে সে দাঁড়িয়ে আছে। এসকে রড দিয়ে জেসিকে যেই বাড়ি দিতে যাবে, জেসি রডটা ধরে ফেলে এবং নিজের শক্তিকে জাহির করার উদ্দেশ্যে সে কষে বাড়ি দেয় সে রডের উপর। ব্যাস, তারপর আর কি ভাই, হাসতে হাসতে আপনার
পেট ব্যথা হয়ে যাবে, আপনি ছবিটি দেখে হাসতে হাসতে কাঁদবেন, এতটুকু তো কনফার্ম। এদিকে সুযোগ বুঝে এসকে সপটে চটকানা মারতে থাকে জেসিকে। জেসি এতে পুরোপুরি নাজেহাল হয়ে যায়। সে কি করবে বুঝতে না পেরে কোনোভাবে পেপার স্প্রেটা বের করে নিক্ষেপ করে এসকের মুখে। এই সুযোগে লিউ সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলে। সে দৌড়ে এসে এসকে এক লাথি মেরে সেখান থেকে সরিয়ে ফেলে। কিন্তু ভাই, লাথি মারার পর শখের নারীর দিকে তাকিয়ে যে সে একটা লুক দেয়, উফ ভাই। তারপর আমরা দেখি যে সবাই মিলে এসকে বেঁধে ফেলেছে এবং আরিগু সহ সবাই ময়লার স্তূপ থেকে কাঠ জোগাড় করে একটি চিতাও বানায়। সেখানে মূলত তারা অন্তিম কার্য সম্পন্ন করে। তারপর সবাই চলে যায়। এদিকে কোনো মতে এসকে তার হাত খুলে ফেলে। এসকে দৌড়ে আসে এবং কেশবের লাশটাকে বের করে আগুন থেকে। তখনই আমরা দেখি যে জেসি, লিউ, জিতিন, আরিগু সহ পুরো পুলিশ টিম স্পটে হাজির হয়েছে এবং তারা এবার সত্যি সত্যি সিরিয়াল কিলারকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তারপর দেখি একটি আশ্রমে অনেকের বুকেই সেই একই রকমের ট্যাটু দেখতে পায় আরিগু। যদিও সেই আর্টিস্ট পুরোহিত মশাই বলেছিল যে এই ট্যাটুটা তার স্বপ্নে পাওয়া, আর ট্যাটুটা শুধুমাত্র আরিগু এবং তার বাবাকেই সেঁকে দিয়েছে। তার মানে সেই বেচারাও একটা ভণ্ডই ছিল, সে মিথ্যা বলেছিল। অন্যদিকে একটি তথ্য টিভি শোয়ের মাধ্যমে সামনে আসে, যেটা হলো যে এসকে ছোটোবেলায় তার বাবা মাকে হারিয়েছিল। আসলে কাহিনীটা ছিল যে এসকের বাবা একজন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিরত অফিসার ছিলেন। সে গ্রামের বাড়িতে বেড়াতে যায় এবং মেস লাইফে তার সাথে আরও 4 জন বয়স্ক প্রবীণ মানুষ ছিল, তারাও সবাই ইন্স্যুরেন্স কোম্পানিতেই চাকরি করতো। এসকের বাবা যখন গ্রামের বাড়ি থেকে আবার ফেরত আসে শহরে, সে এসে দেখে যে একটি কলা রাখা টেবিলের উপর। সে কিছু না ভেবেই কলাটাকে ভাতের সাথে চটকে খেয়ে ফেলে, কিন্তু আসলে সে জানতো না যে তার খাওয়া এই কলাটাতে আসলে বিষ মেশানো ছিল ইঁদুরের জন্য। আর এটাই ছিল তার বাবার খাওয়ার শেষ খাবার। আর সেখানে টেবিলের উপর রাখা ইঁদুরের জন্য বিষ মেশানো কলাটা রেখেছিল ওই বাড়ির সবচেয়ে প্রবীণ মানুষটা। আর এখান থেকেই মূলত এসকের প্রবীণদের প্রতি একটা ঘৃণা জন্মেছে। সে প্রত্যেকটা প্রবীণের মাঝখানেই তার বাবার খুনিকে দেখতে পায়, এজন্যই সেই নিষ্ঠুরভাবে হত্যাগুলো করেছে। যদিও এক্সপেকটেশন ছিল এসকের অতীতের কাহিনীটা আরও জোরালো হবে, কিন্তু আসলেই অতটা জোরালো না। বাট সে তার বাবাকে হারিয়েছে, হ্যাঁ দুঃখ অবশ্যই থাকতে পারে, কিন্তু তার প্রতিশোধ আসলে কিসের জন্য, কার জন্য, আর কেনই বা প্রবীণদের প্রতি? হ্যাঁ, একজন প্রবীণ ভুল করেছে, আর তার বাবা না জিজ্ঞাসা করে খেয়েছে, তার বাবা আরও বড় ভুল করেছে, তাই বলে বাকি প্রবীণদের এই শাস্তি ভোগ করতে হবে? এইটা সাইকোদেরই আসলে সম্ভব। যাই হোক, আজকের মতো গল্প এখানেই শেষ। আর অবশ্যই জানাবেন গল্পটি কেমন লেগেছে আপনাদের। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে গল্পটি এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কোনো ভিডিও আপনাদের রিকমেন্ডেড থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তা লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের রিকমেন্ডেড ভিডিওগুলোকে সামনে আরও দ্রুত নিয়ে আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে। ততক্ষণ আল্লাহ হাফেজ।